প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। করোনার মহামারীর মধ্যে তোমরা হয়তো ঘরে বসেই লেখাপড়া করছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর পৃথিবী ও মহাকর্ষ বিষয় নিয়ে আলোচনা করব। এই চ্যাপ্টার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। তোমরা সবাই মনোযোগ সহকারে শুনবে এবং খাতা কলম নিয়ে লেখার চেষ্টা করবে। আর তোমাদের কোনো বিষয়ে জানার থাকলে তোমরা ওই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে তোমাদের হয়তো সেই বিষয় সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। আচ্ছা দেখো, আসো শুরু করি। মহাকর্ষ। মহাকর্ষটা কি? এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলটাই হলো মহাকর্ষ। এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাই মহাকর্ষ। আর মহাকর্ষের সাথে আর একটা জিনিস সম্পর্কিত, সেটা হচ্ছে অভিকর্ষ। তো দুটি বস্তুর মধ্যে একটি যদি পৃথিবী হয়, পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, পৃথিবী ও অন্য কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটাকেই বলবো আমরা অভিকর্ষ। তাহলে আমরা বলতে পারি যে মহাকর্ষ অভিকর্ষও এক ধরনের মহাকর্ষ। কারণ আমরা জানি যে দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ, সেটা হচ্ছে মহাকর্ষ। আর পৃথিবী আর অন্য একটি বস্তু, এটাও তো দুটি বস্তুর মধ্যেই হয়তো পড়ে, দুটি বস্তুর মধ্যেই পড়ে। তাহলে এটাও আমরা ধরে নিতে পারি যে অভিকর্ষ মহাকর্ষ। তাই আমরা বলতে পারি যে সব অভিকর্ষই মহাকর্ষ, কিন্তু সব মহাকর্ষই অভিকর্ষ না। কারণ অভিকর্ষ হতে হলে দুটি বস্তুর মধ্যে একটি পৃথিবী থাকতে হবে। দুটি বস্তুর একটি পৃথিবী হতেই হবে। তা আমরা জানি যে পৃথিবী সম্পূর্ণ গোলাকার না, মাঝখানে একটু চ্যাপ্টা আছে। তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধও সর্বক্ষেত্রে সমান না, পৃথিবীর ব্যাসার্ধটাও সর্বক্ষেত্রে সমান না। এই বিষয়ে নিউটনের মহাকর্ষ বিষয় নিয়ে নিউটনের মহাকর্ষের একটি সূত্র আছে, সেইটা নিয়ে একটু আলোচনা করব। নিউটনের যেটা আমরা নিউটনের মহাকর্ষ সূত্র নামে পরিচিত। যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি, আমরা একটু দেখো, বোর্ডের দিক তাকাও একটু। দেখো, এখানে আমি একটি পৃথিবীর একটি ছবি আঁকানোর চেষ্টা করেছি। পূর্ব থেকে আমি এটা এঁকে রেখেছিলাম। দেখো এখানে যে এটা যদি আমরা মনে করি যে এটা পৃথিবী, দেখো একটু যদি চাপা দেখাই এখানে দেখো আর দ্বারা এখানে ব্যাসার্ধ বোঝানো হয়েছে। এই ব্যাসার্ধ আর এই ব্যাসার্ধ দেখো একটু কম বেশি আছে। তাহলে এখানে হচ্ছে ব্যাসার্ধ কম, এখানে ব্যাসার্ধ বেশি। আচ্ছা, এখন দেখো আমরা যে মহাকর্ষ সূত্র আছে, সেই সূত্র নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা নিউটনের মহাকর্ষ সূত্রটা কি সেটা একটু দেখো। তাহলে আমরা এর পূর্বেই বললাম যে পৃথিবীর প্রতিটি বস্তু মানে একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। এবং এই আকর্ষণ বলটা তার সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। তাহলে দেখো, দুটি বস্তু আমরা আকারে নেই। এটা হচ্ছে ধরে নিলাম এই বস্তু, এই একটি বস্তু, এর ভর ধরে নিলাম হচ্ছে আমরা m1, এর ভর ধরে নিলাম কি m1, এবং বি আর একটি বস্তু, এর ভর ধরে নিলাম আমরা m2, ভর ধরে নিলাম m2। এদের মধ্যবর্তী আকর্ষণ বল যদি আমরা f ধরি এবং মধ্যবর্তী দূরত্ব যদি আমরা d ধরি, তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে আমরা পাই যে আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমান আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। তাহলে ভরের গুণফল, তাহলে ভর প্রথম বস্তুর ভর ধরছি আমরা m1 এবং বি বস্তুর ভর ধরেছি আমরা m2। তাহলে ভরের গুণফল তাহলে m1 ইন্টু m2 এর সমানুপাতিক। এই চিহ্নটার নাম হচ্ছে সমানুপাতিক চিহ্ন। তাহলে এবং আর একটা কি, পরবর্তীটি কি, যে বলের মান হবে মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। তাহলে মধ্যবর্তী দূরত্ব আমরা কি ধরেছি, ডি ধরেছি। তাহলে এর সমানুপাতিক 1 ব্যস্ত অনুপাতিক, যেহেতু তাহলে দূরত্বের ব্যস্ত অনুপাতিক, মানে উল্টা হবে। তাহলে দেখো, বর্গের ব্যস্ত অনুপাতিক 1/d²। এই দুটোকে যদি আমরা একত্রিত করি, এই দুটো সমীকরণকে যদি আমরা একত্রিত করি, তাহলে এফ সমানুপাতিক m1 m2/d² হবে, m1 m2/d² হবে। এখানে সমানুপাতিকটা যদি আমরা উঠায় দিই, তাহলে এখানে একটি ধ্রুব সংখ্যা হবে। ওই ধ্রুব সংখ্যাটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। ধ্রুব সংখ্যাটাকে কি দ্বারা প্রকাশ করব? জি। জি m1 m2/d²। এই জিটাকে বলা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক। এই জিটাকে বলা হবে
মহাকর্ষীয় ধ্রুবক এবং এই জি এর মান হবে হচ্ছে 6 জি এর মান মহাকর্ষীয় ধ্রুবকের মান এখানে দেখো 6.673 গুণন 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এই জি এর মানটা একে মহাকর্ষীয় ধ্রুবক যে বলে, এখানে এই মানটা তোমাদের প্রশ্নে দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, তোমরা এটা মনে রেখে দিবে যে এটা মহাকর্ষীয় ধ্রুবকের মান। তাহলে এখান থেকে এই সূত্র দিয়ে তোমাদের পরীক্ষাতে অঙ্ক আসতে পারে, এটা তোমরা খেয়াল রাখবে যে জি সমান সমান এফ সমান সমান জি m1 m2 বাই বি স্কোয়ার। এখান থেকে তোমার মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে বলতে পারে, যে মহাকর্ষীয় ধ্রুবকের মান কত এটা বের করতে বলতে পারে। তাহলে আমরা সবাই বুঝলাম যে নিউটনের মহাকর্ষ সূত্রটা কি। আচ্ছা, এখন দেখো দুটি বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয়, আর একটা সমীকরণে আমরা চলে যাই। দুটি বস্তুর মধ্যে যদি একটি পৃথিবী হয়, ধরে নিলাম যে আমাদের পৃথিবীর ভর এম, এবং পৃথিবীর উপর কোনো বস্তুর ভর, মানে পৃথিবীর উপর কোনো বস্তুর ভর ছোট হাতের হেম। পৃথিবীর ভরকে আমরা ধরে নিলাম বড় হাতের হেম, আর পৃথিবীর উপর কোনো বস্তুর ভর ছোট হাতের হেম ধরে যদি নেই, তাহলে আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে আমরা পাই এফ সমান সমান জি এম এম বাই ডি স্কোয়ার, তাহলে আবার আমরা জানি বল সমান সমান আমরা জানি এফ সমান সমান এম জি। তার মানে বল সমান সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। বল সমান সমান কি? ভর গুণন অভিকর্ষ ত্বরণ। দেখো, এটা যদি আমরা 1 নং সমীকরণ ধরি, এটা যদি 2 নং সমীকরণ ধরি, তাহলে এফ এর বদলে আমরা কি লিখতে পারি? এম জি। এফ এর বদলে কি লিখতে পারি? এম জি। তাহলে এই সমীকরণে 1 নং সমীকরণে এফ এর মান যদি আমরা বসাই, তাহলে 1 নং সমীকরণে এফ এর মান যদি বসায় দেই, তাহলে আমাদের এফ এর বদলে আমরা কি লিখতে পারি? এম জি ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। দেখো, উভয় পক্ষ থেকে আমি যদি এম বাদ দিই, যদি বাদ দিয়ে দিই উভয় পক্ষ থেকে তার মানে এম দ্বারা যদি আমরা উভয় পক্ষকে এম দ্বারা যদি ভাগ করি, তাহলে এখান থেকে এমটা ভ্যানিশ হয়ে যায়, মানে নাই হয়ে যায়। তাহলে জি ইকুয়াল টু আমরা কি পাই? জি ইকুয়াল টু জি এম বাই ডি স্কোয়ার। তাহলে এখানে দেখো, তোমরা সবাই একটু খেয়াল করো যে উভয় পক্ষে কোন বস্তুর ভর নেই, তার মানে বস্তুর ভর অনুপস্থিত। এ থেকে আমরা কি বুঝতে পারি? বুঝতে পারি যে অভিকর্ষ ত্বরণ, যেটা কি অভিকর্ষ ত্বরণ বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। কিসের জন্য স্থান নিরপেক্ষ নয়? কারণ এখানে দেখো, জি এর মান আমাদের নির্দিষ্ট। জি এর মানটা কি নির্দিষ্ট? জি এর একটা মান আছে। পৃথিবীর ভর নির্দিষ্ট, তাহলে দূরত্বটা কোন নির্দিষ্ট না, কারণ পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের দূরত্ব হবে, দূরত্বটা নির্দিষ্ট না। তাহলে সেই জন্য আমরা বলতে পারি যে পৃথিবীর ভর বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। পৃথিবীর তাহলে জি এর মান, এখানে জি এর মানটা কি? বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়। আচ্ছা, যদি এখানে দেখো, তাহলে আমরা সমীকরণটা পেলাম কি? জি ইকুয়াল টু জি এম বাই আর ডি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা দূরত্বের বদলে আমরা পৃথিবীর ব্যাসার্ধ ব্যবহার করি, তাহলে আমরা সমীকরণটা পাবো কি? জি ইকুয়াল টু জি এম বাই, এখানে দেখো জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আমি পূর্ব থেকে এখানে লিখে রেখেছি। দেখো যে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে এখানে পৃথিবীর ব্যাসার্ধটা দেওয়া আছে। এখন দেখো, আমরা ওজন, কোনো বস্তুর ওজন আমরা কিভাবে বের করবো সেই দেখো, কোনো বস্তুর ওজন আমরা কিভাবে বের করবো। তাহলে ভরটা কি? ভর হচ্ছে কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণকেই আমরা কি বলবো? ভর বলবো। কোনো বস্তুতে মোট পদার্থের পরিমাণই হচ্ছে ভর। আমরা অনেক সময় দেখা যায় যে ভর আর ওজন, কোনো জিনিস আমরা যদি কিনতে যাই, বলি যে জিনিসটার ওজন কত,
আসলে এটা আমাদের বলাটা সঠিক হয় না, কারণ হচ্ছে ওজন হচ্ছে ওজন এক প্রকারের বল, ওজন এক প্রকারের বল। তাহলে আমরা আমরা যেটা বলি সেটা আসলে ঠিক না। আমরা ওটা হবে হচ্ছে ভর, ভর। তাহলে ভর আর ওজন এক নয়, ভর আর ওজন এক নয়। তাহলে ওজনটা কি? ওজনটা কি আমরা এখন তাহলে দেখবো যে ওজন কি। কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে, কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেটাই ওজন। ওজনের একটা সমীকরণ আছে, দেখো ওজন। ওজন দেখো, ওজনকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। ওয়েট, ওয়েট মানে হচ্ছে ওজন। ওজন হচ্ছে ভর গুণন, ওজন সমান সমান mg, ভর গুণন অভিকর্ষ ত্বরণ। তাহলে এখানে কি ভর গুণন অভিকর্ষ ত্বরণ, ওজন সমান সমান ভর গুণন অভিকর্ষ ত্বরণ। এটা হচ্ছে ওজন বের করার। তাহলে আমরা যদি বলি যে কোনো বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাহলে এটির ওজন আমরা কিভাবে বের করব? তাহলে এখানে আমাদের কোনো বস্তুর ভর যদি 10 কেজি হয়, তাহলে ওজন বের করব কিভাবে? তাহলে 10 বা 10 ইন্টু জি। জি এর আদর্শ একটা মান আছে, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এর মান আছে আদর্শ মান। জি এর আদর্শ মানটা হলো, তাহলে জি এর আদর্শ মান, জি এর আদর্শ মান 9.8, মানে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে আমরা তাহলে 10, যদি কোনো বস্তুর ভর 10 কেজি হয় তার ওজন হবে 10 গুণন বা 10 গুণন 9.8 এত। তাহলে ওজনের একক নিউটন, এত নিউটন। তাহলে এখানে আমরা গুণন করে যা হবে, মানে গুণনের যে গুণফল যেটা হবে সেটাই হবে ওই বস্তুর ওজন। কিন্তু পৃথিবীর বিভিন্ন স্থানে ওজনের ভরের তারতম্য হয় না, কিন্তু ওজনের তারতম্য হয়। এখন কোথায় কোথায় ওজনের তারতম্য হয়, কী জন্য হয় সেটা নিয়ে একটু দেখবো যে কোথায় ওজনের তারতম্য হয়। দেখো, যেহেতু আমি পূর্বেই বলেছি যে পৃথিবী কেন্দ্র থেকে চারদিকে ব্যাসার্ধ সমান না, তাহলে পৃথিবীর ব্যাসার্ধের জন্য ওজনের তারতম্য হয়। দেখো বিষুবীয় অঞ্চলে, এখানে দেখো খেয়াল করো, নিচে আমি আগে পূর্ব থেকে লিখে রাখছি যে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম। আমরা এখানে দেখো মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, এখানে আমরা পেয়েছি যে জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। আরটা কি বলেছি? আরটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, আরটা কি? পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি কম হয়, আরটা কি আকারে আছে? পৃথিবীর ব্যাসার্ধটা ভাগ আকারে আছে। তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু কম, পৃথিবীর ব্যাসার্ধ মেরু অঞ্চলে কত? মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ যেহেতু কম, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি কম হয়, তাহলে এখানে ভাগ আকারে আছে, তাহলে মেরু অঞ্চলে জি এর মান হবে বেশি, কারণ ভাগ আকারে আছে। আর বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ বেশি, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ যদি আর এর মান যদি বেশি হয়, তাহলে এখানে তোমার ওই জি এর মান কি হবে? কম হবে, কারণ এখানে ভাগ আকারে থাকলে ভাগের সংখ্যা যদি বেশি হয়, মানে ভাগের সংখ্যা যদি বেশি হয়, তাহলে জি এর মান কি হবে? জি এর মান কম হবে। আর ভাগের সংখ্যা যদি কম হয়, তাহলে জি এর মান কি হবে? বেশি হবে। তাহলে ব্যাসার্ধের উপর আমাদের কি নির্ভর করে? ওজন, পৃথিবীর ব্যাসার্ধের উপর অভিকর্ষ ত্বরণ নির্ভর করে, তাহলে দেখো আমরা চাঁদে কোনো বস্তুর ওজন কেমন হবে? চাঁদে কোনো বস্তুর ওজন হবে, চাঁদে ওজন, তাহলে চাঁদে কোনো বস্তুর ওজন হবে ওজনের কোনো বস্তুর তার ওজনের 6/1 তার মানে mg/6। চাঁদে কোনো বস্তুর ওজন হবে কোনো বস্তুর ওজনের 6/1, তার মানে আমাদের এম আর জি গুণফলের সাথে 6 দ্বারা ভাগ করলে চাঁদে বস্তুর ওজন পাওয়া যাবে, তাহলে চাঁদে ওজন পাওয়া যাবে। তাহলে বিষুবীয় অঞ্চলে যদি তোমাদের ওজন বের করতে বলে যে বিষুবীয় অঞ্চলে কোনো একটি বস্তুর ভর হচ্ছে তোমার 10 কেজি, তাহলে বিষুবীয় অঞ্চলে ওজন কত হবে? তাহলে বিষুবীয় অঞ্চলে আমরা জানি যে বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78, তাহলে আমরা 10 গুণন 9.78 দিয়ে গুণন করে দিলেই আমরা বিষুবীয় অঞ্চলে যে বস্তুর ওজন পেয়ে যাব। আর মেরু অঞ্চলে যদি আমাদের বলে যে মেরু অঞ্চলে কোনো বস্তুর ওজন কত, তাহলে মেরু অঞ্চলে যে বস্তুর ভর যেটা থাকবে, ওই বস্তুর ভরের সাথে মেরু অঞ্চলে জি এর মান কত? 9.83 দিয়ে আমরা গুণ করে দিলি
আমরা হচ্ছে মেরু অঞ্চলে ওজন পেয়ে যাব। এভাবে আমরা বিভিন্ন অবস্থানে বিভিন্ন জায়গায় আমরা কোনো বস্তুর ওজন বের করতে পারবো। এখন যদি বলে যে পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত, যেহেতু পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ কত? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ জি এর মান 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা মনে করো যে কোনো বস্তুর ভর হচ্ছে 10 কেজি, তাহলে 10 কেজি, তাহলে বললাম যে পৃথিবীর কেন্দ্রে ওর ওজন কত। তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত? তাহলে ডাব্লু সমান 10 বা 10 গুণন এখানে জি এর মান কত? 0। তাহলে কোনো সংখ্যাকে 0 দ্বারা গুণ করলে গুণফল 0, তাহলে 0 নিউটন। তাহলে পৃথিবীর কেন্দ্রে যে কোনো বস্তুরই ও ভর যতই হোক না কেন, পৃথিবীর কেন্দ্রে ওজন হবে 0। কী জন্য 0 হবে? কারণ পৃথিবীর কেন্দ্রে জি এর মান 0, বিধায় জি যেহেতু এম এর সাথে গুণফল আকারে আছে, তাহলে কোনো কিছুর সাথে 0 গুণ করলে তার গুণফল 0ই হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো ব্যাপারটা। আচ্ছা, দেখো এই বিষয় নিয়ে তোমাদের ওই ওজন বের করার তোমাদের ওই অঙ্ক আসতে পারে, যে ওজন নির্ণয় করা। আবার এই মহাকর্ষীয় তোমার মহাকর্ষ আকর্ষণ বল নিয়ে অঙ্ক আসতে পারে। ব্যাপারটা তোমরা পুরো চ্যাপ্টার একটু খেয়াল করে দেখো, যে পুরো চ্যাপ্টারটাই এখানে সংক্ষিপ্ত আকারে বর্ণনা করা হয়েছে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের আরও অন্য কোনো বিষয় নিয়ে হয়তো আলোচনা করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং বাড়িতে বসেই লেখাপড়া করো। সবাইকে ধন্যবাদ।